ইশরাকের বল ইসির কোর্টে ঠেলে দিল আপিল বিভাগ। দ্রুত শপথ না পড়ালে কাল থেকে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি। গণহত্যায় দল হিসেবে আওয়ামী লীগের বিচার শুরুর অপেক্ষা। নিরস্ত্র ছাত্র জনতার উপর হামলার প্রমাণ ট্রাইব্যুনালে। গণতন্ত্র উত্তরণে সুষ্ঠু নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। নিক্কেই ফোরামে প্রধান উপদেষ্টা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের সেনাপ্রধান। উপকূল অতিক্রম করছে গভীর নিম্নচাপটি। বিভিন্ন স্থানে বৃষ্টি ও ঝোড়ো বাতাস। সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। নির্বাচন কমিশনকে এক হাত নিলেন দেশের সর্বোচ্চ আদালত। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাইল, সেই প্রশ্ন তুলেছেন সর্বোচ্চ আদালত। পরে ইশরাকের শপথ নিয়ে আপিল নিষ্পত্তি করেছেন আপিল বিভাগ। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ শুধু আদালত নয়, রাজনীতিতেও চলে কথার লড়াই। অথচ আইনি কিংবা রাজনৈতিক বিতর্ক পুরোটা সময় নীরব থেকেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ইশরাক হোসেনের মেয়র ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করানো হয় নির্বাচন কমিশনকে। আপিল বিভাগের প্রশ্নমানে জর্জরিত হন ইসির আইনজীবী। সর্বোচ্চ আদালত বলেন, এ মামলাটি ছিল সংস্থাটির অগ্নি পরীক্ষা। এই পরীক্ষায় ব্যর্থ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচন কিভাবে করবে ইসি, সে প্রশ্ন ওঠে। ইশরাকের মেয়রের মামলা নিয়ে সাংবিধানিক দায়িত্ব পালনে ইসির ভূমিকা উদ্বেগজনক বলেও মন্তব্য করেন আপিল বিভাগ। স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ম্যান্ডেট থাকলেও ইসি কেন আইন মন্ত্রণালয়ের মতামত চাইল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়। পরে নিষ্পত্তি করা হয় ইশরাকের শপথের লিভ টু আপিল। আইনজীবীরা বলছেন, এখন সাংবিধানিকভাবে ইশরাকের শপথ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে ইসি। ইলেকশন কমিশন স্থানীয় সরকার নির্বাচন সহ যত নির্বাচন আছে, নির্বাচন পরিচালনার বিষয় সম্পূর্ণ স্বাধীন। সে সংবিধান দ্বারা পরিচালিত হবে। তিনি সংবিধানের সীমারেখার মধ্যে কাজ করবেন। এই জন্য তাকে কারো দ্বারস্থ হতে হবে না। আজকে যে আদেশটা হলো, মামলাটা তাদের লিভ দেয়নি, লিভ গ্র্যান্ট করে নেই, কোনো স্থগিতাদেশ দেয় নেই এবং নিষ্পত্তি করেছে বলছে নির্বাচন কমিশনই সিদ্ধান্ত চূড়ান্ত হবে। রিটকারী আইনজীবী বলছেন, ইসির এখন উচিত নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করা। মেয়াদ শেষ হয়ে যাওয়ায় শপথের আর সুযোগ নেই বলে মনে করেন তিনি। যে নির্বাচনটাকে উনি অবৈধ চাইলেন, সেই অবৈধ নির্বাচনের নির্বাচিত মেয়র হিসেবে নিজেকে ডিক্লারেশন চাইলেন। অথচ আইনে আছে 30 দিনের পরে এরকম কোনো সংশোধন অ্যালাউ করা যায় না। আমরা আশা করব ইলেকশন কমিশন যথাশীঘ্র এটার বিরুদ্ধে আপিল দায়ের করবে। এ মামলায় আপিল বিভাগ আরও বলেন, জুলাই গণ অভ্যুত্থানের পর নির্বাচন কমিশনের ক্ষমতা, স্বাধীনতা দেখতে চায় দেশের মানুষ। জনগণের ইলেকশনের রাইট এনশিওর করবেন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। দ্রুত শপথ না পড়ানো হলে আগামীকাল থেকে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইশরাক হোসেন। দুপুরে নগর ভবনের সামনে শপথ পড়ানোর দাবিতে তার সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে তিনি এই হুঁশিয়ারি দেন। বলেন, কিছু উপদেষ্টা তার প্রতি বৈষম্যমূলক আচরণ করেছেন। তার শপথ পড়ানোর দায়িত্ব পালনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ তার। অনতিবিলম্বে শপথ পড়ানো না হলে তা আদালত অবমাননার শামিল হবে বলেও মন্তব্য করেন তিনি। অবিলম্বে আমার শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য পদক্ষেপ নিন, অন্যথায় আগামীকাল থেকে ঢাকা নগরবাসীকে সাথে নিয়ে এই আন্দোলনকে আরো বেগবান করা হবে। রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপর হত্যা নির্যাতনের সুনির্দিষ্ট প্রমাণ জমা হয়েছে ট্রাইব্যুনালে। তাই গণহত্যায় জড়িত দল হিসেবে আওয়ামী লীগ সহ 14 দলের বিচারের কথা উঠে এসেছে ট্রাইব্যুনালে দাখিল হওয়া প্রথম প্রতিবেদনে। চ্যানেল 24-এর হাতে আসা সেই প্রতিবেদনের বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। 2024-এর জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলন চলাকালে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, তার সরকারের মন্ত্রী, এমপি সহ
14 দলীয় জোট নেতাদের দলগত সিদ্ধান্তে দেশব্যাপী চলে হত্যা নির্যাতন। আইন সংশোধনের পর ট্রাইব্যুনালে চাংখারফুল মামলার প্রথম তদন্ত প্রতিবেদনে উঠে আসে অপরাধী সংগঠন হিসেবে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং 14 দলীয় জোটের দায়। প্রতিবেদনে বলা হয় 14 জুলাই সংবাদ সম্মেলনে আন্দোলনকারীদের উস্কে দেন এবং পরে আন্দোলনকে দমনে ড্রোন, হেলিকপ্টার ও মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দেন শেখ হাসিনা। তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসিকে জানানো হয় আন্দোলন দমাতে ছাত্রলীগ যুবলীগকে নির্দেশ দেওয়ার কথা। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? প্রতিবেদনে উল্লেখ করা হয় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উস্কে দেন ছাত্রলীগকে। 20 জুলাই গণভবনে অনুষ্ঠিত 14 দলীয় জোটের সভা শেষে আন্দোলনকারীদের দেখামাত্র গুলির নির্দেশনা দেওয়ার কথা জানান ওবায়দুল কাদের। 14 দলীয় জোটের বিভিন্ন সভায় কারফিউ জারি সহ আন্দোলন প্রতিহতের দলগত সিদ্ধান্ত হয়। এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে। ট্রাইব্যুনালে দেয়া প্রথম এই প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় দলগত এসব মানবতাবিরোধী অপরাধ জাতিসংঘ সহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক সংস্থা কর্তৃক অনুসন্ধানে প্রমাণিত। একই সাথে জোটগত ও রাজনৈতিক সিদ্ধান্তে নিরস্ত্র ছাত্র জনতার উপরে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে তার সুনির্দিষ্ট প্রমাণ মিলেছে ট্রাইব্যুনালের প্রতিবেদনে, যা অপরাধী সংগঠন হিসেবে গণ্য করা শামিল। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। গণতন্ত্র উত্তরণের জন্য অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। সব রাজনৈতিক দল নয়, একটি সুনির্দিষ্ট দল নির্বাচন দাবি করছে। জাপানে নিক্কেই ফোরামে এসব তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই, নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চান। নিক্কেই ফোরামে অংশ নিতে জাপান সফর করছেন প্রধান উপদেষ্টা। সফরের দ্বিতীয় দিন বক্তব্য দেন তিনি। বক্তব্যের শুরুতেই ডক্টর ইউনূস বলেন, বিশ্ব প্রতিনিয়ত অশান্ত হয়ে উঠছে, এক অনিশ্চিত সময় পার করছে পুরো পৃথিবী। Conflicts are erupting in regions in Asia and beyond, with peace becoming elusive. Wars and man-made conflicts are destroying the lives and livelihood. গেল বছরে গণঅভ্যুত্থান বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে পরিবর্তন এসেছে, আর এই পরিবর্তন ভুল সংশোধন করার। তাই জনগণের আকাঙ্ক্ষা এবং স্বপ্ন পূরণের জন্য ন্যায় বিচার, সাম্য, স্বাধীনতা এবং মর্যাদা নিশ্চিত করতে নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election, aiming at a smooth transition to democracy. তিনি বলেন, অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় এশিয়ার দেশগুলো একসাথে কাজ করতে পারে, এজন্য 7 দফা প্রস্তাবনা দেন। আরেকটি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা জানান, সংস্কার, বিচার এবং নির্বাচন তাদের মূল এজেন্ডা। এই বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে হবে নির্বাচন। ডক্টর ইউনূস জানান, সব দল নয়, একটি নির্দিষ্ট দল দ্রুত নির্বাচন দাবি করছে। In a hurry, we did some reform, other reforms can wait, we'll do it December. But if we need a good job at the reform, we have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some have said, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view, that's why the politicians are looking for. Not all political parties, just one particular. So that's about what's happening. আশিকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী পেশাদারী ভূমিকা পালন করে থাকে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্ব পালন করে যাবে। রাজধানীতে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমন মন্তব্য করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান।
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষী যাচ্ছে ৮০-এর দশক থেকে। এরপর বিশ্বের বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চল কঙ্গো, হাইতি, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, মালি সহ আরও অনেক দেশে অংশ নেয় শান্তিরক্ষায়। এই সংখ্যা ২ লাখেরও বেশি। বিশ্ব শান্তিরক্ষার এ যাত্রায় ৩৫ বছরে জীবন দিয়েছে ১৬৮ বাংলাদেশি শান্তিরক্ষী, আহত হয়েছে অন্তত ২৫৭ জন। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসে রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। এতে সেনা প্রধান বলেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আমাদের শান্তিরক্ষীগণ নিজের জীবনের ঝুঁকি নিয়ে উন্নত প্রশিক্ষণ, নৈতিক মূল্যবোধ, দক্ষতা এবং নিরপেক্ষতার প্রমাণ রেখে সকল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত। প্রধান অতিথির বক্তব্যে অর্থ উপদেষ্টা বলেন, মিশনের নতুন নতুন চ্যালেঞ্জের সাথে খাপ খাইয়ে নিতে হবে বাংলাদেশকে। আমরা বাংলাদেশ সব সময় সাপোর্ট করছি এবং ভবিষ্যতে আমরা যে সাপোর্ট সরকার এবং বিভিন্ন সাথে সাপোর্ট করি, এই ব্যাপারে আমরা আমাদের অঙ্গীকার ব্যক্ত করছি। সেটা সবসময় যারা শান্তিরক্ষা পানি তাদের জন্য থাকবে। পরে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় দায়িত্ব পালনের সময় শাহাদাত বরণকারী ও আহত সদস্যদের স্বজনদের সম্মাননা দেওয়া হয়। ভিডিও কনফারেন্সে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরতদের বক্তব্য শোনেন অর্থ উপদেষ্টা। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করেছে এবং সন্ধ্যা নাগাদ উপকূল অতিক্রম সম্পন্ন হতে পারে। আর গভীর নিম্নচাপের প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দ্বীপাঞ্চলগুলো। বৃহস্পতিবার ভোরে বঙ্গোপসাগরে সৃষ্টি হয় নিম্নচাপ, ফলে ঢাকা সহ সারা দেশে শুরু হয় বৃষ্টি, সাথে বাতাস। তবে ঢাকার চেয়ে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বেশি, সাগর রয়েছে উত্তাল। নিম্নচাপের কারণে জোয়ারের পানি বেড়ে যাওয়ায় নোয়াখালীর হাতিয়ার সাথে সারা দেশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জেলা শহরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বরিশাল থেকে অভ্যন্তরীণ রুটে বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এছাড়াও দ্বীপাঞ্চলগুলো যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সব সমুদ্র বন্দরে দেখানো হয়েছে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে খুলনা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এলাকার নদী বন্দরগুলোকে। এছাড়া বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উপকূলের কাছাকাছি থাকার। আবহাওয়া অফিস বলছে, নিম্নচাপটি আরও ঘনীভূত হতে পারে, তবে ঘূর্ণিঝড়ে পরিণত হবার সম্ভাবনা নেই। আর বৃষ্টিপাত চলবে ১ জুন পর্যন্ত। বৃষ্টিপাত আরও 2 দিন অব্যাহত থাকতে পারে এবং 1 তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে। 1 তারিখের পর বৃষ্টিপাতের তীব্রতা অনেকটাই কমে যাবে। এখন যে নিম্নচাপটি রয়েছে সেটি শক্তিমাত্রা আরেকটু অর্জন করতে পারে, কিন্তু এই নিম্নচাপটি শক্তিমাত্রা অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া আবহাওয়ার বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশিকুন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। সকাল থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর তেজগাঁও থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, বৃষ্টি তো এখনো হচ্ছে, সড়কগুলোর কি অবস্থা আমাদের জানাবেন? আমি এখন ঢাকার তেজগাঁর ৭ রাস্তায় আছি। এখানে এখনো পর্যন্ত কিন্তু মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সকাল থেকে বলা যায় ভোর থেকেই ঢাকায় বিভিন্ন পয়েন্টে বৃষ্টিতে কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে। পাশাপাশি ঢাকার যেই সমস্ত অঞ্চলগুলো একটু নিম্ন অঞ্চল রয়েছে সেখানে কিন্তু কিছুটা জলাবদ্ধতাও দেখা দিয়েছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ৭ রাস্তার যে ফ্লাইওভারটি আছে, ফ্লাইওভারটি একদম সম্পূর্ণ গাড়িতে ভরে আছে। অর্থাৎ এখানে ঢাকায় আজকে যারা কর্মব্যস্ততার কারণে যাদের
যাদের ব্যক্তিগত গাড়ি নেই, অর্থাৎ যারা গণপরিবহন ব্যবহার করেন, তাদেরকে সবাইকে কিন্তু কিছুটা কাক ভেজা হয়ে কর্মস্থলে যেতে হয়েছে। এবং এখন যেহেতু অফিস ছুটি হয়েছে আর সপ্তাহের শেষ কর্মদিবস, সুতরাং এখন যারা বাসায় ফিরছেন তাদেরকেও কিন্তু অনেকটা কাক ভেজা হয়ে বাড়িতে ফিরতে হচ্ছে। পাশাপাশি আরেকটা বিষয়, যাদের ব্যক্তিগত গাড়ি আছে তারাও কিন্তু সড়কে তীব্র যানজট সয়েই কিন্তু তারা ঘরে ফিরছেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে প্রায় ঘণ্টাখানিক ধরে অবস্থান করছি এবং ঘণ্টাখানিক ধরে এই 7 রাস্তার অবস্থা যেমন দেখতেছেন ঠিক একই রকম। গাড়িগুলো স্থবির, কিছুক্ষণ পর পর 2-1টা গাড়ি সামান্য কিছু টানছে বলে আমরা দেখছি। এছাড়াও ঢাকার অন্যান্য অঞ্চলে আমরা কিছুক্ষণ আগে ফার্ম গেটে ছিলাম, এরপরে মিরপুরের অবস্থা দেখেছি। সবগুলো জায়গায় এখানে বিশেষ করে ঢাকার যে আপনার ব্যাংকপাড়া আছে, মতিঝিল এবং কর্মস্থ সচিবালয় এলাকাগুলো যে আছে, পুরো এলাকা জুড়েই কিন্তু তীব্র যানজট দেখা দিয়েছে। আর আমরা জানি যে ঢাকায় যখনই বৃষ্টিপাত দেখা দেয় এরকম সড়কে কিন্তু যানবাহন তীব্রতা বেড়ে যায়, অর্থাৎ যানজট দেখা দেয়। সুতরাং বলা যায় যে এই অবস্থায় মানুষের যে জনভোগান্তি, জনমানুষের যে জনদুর্ভোগ, এটা কিন্তু বৃষ্টি আসলে এটা বেড়েই যাচ্ছে। কর্তৃপক্ষ এদিকে দৃষ্টি দিবেন আশা করি। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের জন্য আসলে এই ভোগান্তি এভাবে বই তাদেরকে চলতে হবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে 2 তারিখ পর্যন্ত এরকম অবস্থা চলবে এবং সাধারণ মানুষকে কিছুটা এরকম বৃষ্টিকে উপেক্ষা করে ঘর থেকে কর্মের সুবাদে বের হতে হবে। কামাল। সোহাগ, আপনাকে ধন্যবাদ। বৃষ্টিতে জনদুর্ভোগের খবর জানাচ্ছিলেন আহমেদ সোহাগ। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে আগামী রোববার 3 উপদেষ্টাকে স্মারকলিপি দেবে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। তারা হলেন ভূমি উপদেষ্টা আলিমা মজুমদার, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমকে স্মারকলিপি দেওয়া হবে। পূর্ব ঘোষণা অনুযায়ী 1 ঘণ্টা কর্মবিরতি পালন শেষে এসব কথা জানান ঐক্য ফোরাম নেতারা। ঈদের ছুটির আগেই সমস্যার সমাধান হবে বলে আশা তাদের। আটচল্লিশতম বিশেষ বিসিএস এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিপিএসসি। বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিশেষ এই বিসিএস এ সহকারী সার্জন পদে 2007টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে 300টি সহ মোট 3000 পদে স্বাস্থ্য ক্যাডার নিয়োগ দেওয়া হবে, যার আবেদনের সময় 1 থেকে 25 জুন সন্ধ্যা 6টা পর্যন্ত। পিএসসি বলছে এই পরীক্ষার এমসিকিউ অনুষ্ঠিত হতে পারে জুলাই মাসের 2য় সপ্তাহে, যার তারিখ ও সময় পরবর্তী সময়ে কমিশনের ওয়েবসাইটে এবং সংবাদ মাধ্যমে প্রকাশ করা হবে। দিনাজপুরের বিরলের এনায়েতপুর সীমান্তে 13 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে বাংলাদেশে প্রবেশের সময় 13 জনকে আটক করে বিজিবির টহল দল। পরে তাদের নেওয়া হয় ক্যাম্পে। এদের মধ্যে 11 জন নারী ও 2 জন পুরুষ। বিজিবি ও পুলিশ জানায় তারা বাংলাদেশের নাগরিক কি না তা যাচাই বাছাই চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে 1 মাস আগে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। পবিত্র হজ পালনে এ পর্যন্ত সৌদি আরব গেছেন 74,316 জন। 1 জুনের মধ্যে পৌঁছবেন বাকিরা। রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফমা খালিদ হোসেন। জানান, পবিত্র হজ পালন সাশ্রয়ী করতে আন্তরিকভাবে কাজ করেছে অন্তর্বর্তী সরকার। এয়ারলাইন্স সহ সংশ্লিষ্টদের সাথে কয়েক দফা মতবিনিময় করে প্রায় 27,000 টাকা কমানো হয়েছে বিমান ভাড়া। সাগর পথে হজযাত্রী পরিবহনের অনুমতি থাকলেও সংকট ছিল নৌযানের। বলেন, দুর্নীতি কমাতে মূল্যায়নের ভিত্তিতে আগামী বছর থেকে এজেন্সি নির্ধারণ করা হবে। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন 12 জন আর হাসপাতালে ভর্তি আছেন 37 জন। বাংলাদেশি পাসপোর্টধারী যে প্রবাসীরা আছেন তারা যদি বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পান অথবা ওখান থেকে সুযোগ পান তাহলে আমাদের কোটা পূর্ণ হয়ে যাবে, বরঞ্চ হাজির সংখ্যা বেড়ে যাবে।